প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আয়নাঘর কি চমৎকার মায়াবী এক নাম, অথচ আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। বিস্তারিত জানার আগ মুহূর্ত পর্যন্ত আমার মনে হয়েছে এই ঘরের চার দেয়ালে হিম শীতলের মতো আয়না লাগানো, কিন্তু আফসোস বাস্তবে তার লোমহর্ষক। স্বাধীন দেশে বীভৎস পৈশাচিক নারকীয় অসভ্যতার উপখ্যান এই আয়নাঘর, যার কাহিনী পড়তে পড়তে নিজেকেই আয়নাঘরের বন্দী বলে মনে হলো। কি বীভৎস, কি নির্মম সেই বর্ণনা! কি সাংঘাতিক এক খেলা খেলতেন আমাদের রানী মা! তার আমলে তৈরি এই আয়নাঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষকে। আলো বাতাসবিহীন একটি কক্ষ, সেখানে সারাক্ষণ ঘর ঘুরিয়ে চলে ফ্যান। গোপন এই আয়নাঘরে ৭২ দিন বন্দি থাকা ফয়েজ ভাই যার বর্ণনা দেন এভাবে: ছোট্ট রুম, লম্বাটে শেপ, একপাশে একটা খাট পাতা, পুরো রুমে ছাদের সাথে লাগোয়া একটা ছোট্ট জানালা, দেখার উপায় নেই বাইরে কি হচ্ছে। দরজায় ডাবল লেয়ার, একটা জেলখানার মতো শিক, সাথেই লাগোয়া আর একটা কাঠের দরজা, মাঝখানে একটু ছিদ্র, সেটাও বন্ধ থাকে। ভেতর থেকে খোলার উপায় নেই। দরজার নিচের দিকে ছোট্ট একটা জায়গা, খাবার এদিক দিয়ে দেয়। এই ঘরের দেয়াল এবড়ো থেবড়ো, লেখার কোনো সুযোগ নেই। রুমের এক কোনায় অত্যাধুনিক সিসি ক্যামেরা, বিশাল বড় এক্সজস্ট ফ্যান, বাইরের শব্দ যেন কানে না আসে, যেন অনুমানও না করা যায় কোথায় আছি। এত জোরে আওয়াজ করে ঘুরতো যেন জেট বিমান যাচ্ছে। তখন সিটি কর্পোরেশন নির্বাচন ছিল, মাইকিং হতো, তাই প্রায় সারাদিনই চলতো। মনে হতো একটা কবরের মধ্যে আছি, আমি একা, আর কেউ নেই। বাইরের মানুষের কাছে হয়তো আমি মৃত, কিন্তু আমি জানি আমি জীবিত, জীবনামৃত। পালা করে চলতো জিজ্ঞাসাবাদ, সন্তোষজনক উত্তর না দিলে চলতো নির্মম অত্যাচার আর পিটুনি। এত নির্মমভাবে মানুষকে কেউ মারে, শরীরের হাড্ডি মাংস যেন এক হয়ে যায়। আর পরিবার, তারা তো ঠিকই বুঝেছিল মৃত্যুর চেয়েও হারিয়ে যাওয়া কতটা যন্ত্রণার। বছরের পর বছর সন্তানের কোনো খোঁজ খবর পাননি পিতামাতা, বেঁচে আছেন নাকি নেই তাও জানতেন না। মা বাবারা প্রতি মুহূর্ত সন্তানের ফিরে আসার স্বপ্ন দেখতেন। মারা গেছে শুনলেও অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতেন। আরেক বন্দির বর্ণনায় শোনা যায়, গুমে থাকতে ৩ বেলায় দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেয়া হতো। বন্দিরা খেতে না পারলেও দিনের পর দিন এই খাবার দেয়া হতো। একটা সময় তারা সেসব খেতেই বাধ্য হতো। মাঝে মাঝে রুটি দিত, সেই রুটিও মনে হতো কেমিক্যাল মেশানো। আরো দিত মাছের মাথার কাটা দিয়ে কি একটা বিভৎস তরকারি। বাজারের পচে গলে যাওয়া অবিকৃত মাছ তাদের ভেজে দেয়া হতো। এই ছিল আয়নাঘরে থাকা বন্দীদের খাওয়া দাওয়া। কিন্তু কাদের রাখা হতো এই আয়নাঘরে? হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তারা কোথায় তাদের কোনো হদিস নেই। বিনা কারণে লোকজনকে গুম করার অভিযোগ উঠত সামরিক গোয়েন্দাদের বিরুদ্ধে। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময়। হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুমঘর, প্রতিবাদীদের কণ্ঠ রোধ করার একটি উপায়। আয়নাঘর নামে পরিচিত সেই গুমঘরে বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ রয়েছে। শেষমেশ শেখ হাসিনার পতনের পর এই আয়নাঘর তুমুল আলোচনায় উঠে আসে। সেখান থেকে ইতোপূর্বে ৩ জন বন্দী মুক্তি পেয়েছেন। এরকম কত মানুষ আজকে জালিমের কারাগার আয়নাঘর থেকে মুক্ত হলো স্বাধীন দেশের আলো বাতাসে। আলহামদুলিল্লাহ।